আমি জানি আপনি চান আমার হত্যা কাহিনীটা প্রকাশিত হোক। সবাই জানুক কিভাবে একটা হত্যাকাণ্ড আত্মহত্যা হয়ে যায়, কিভাবে মানুষের রূপে মুখোশধারী অমানুষরা ঘুরে বেড়ায়, কিভাবে গরিবের হত্যার বিচার হয় না। আমি তাকে বলতে শুরু করলাম আমার কাহিনী। অন্যমনস্ক হয়ে গেলাম বলতে বলতে। আমি তাকে বললাম আমার সাথে আয়শার প্রেমের কাহিনী। বললাম কিভাবে ধীরে ধীরে একে অপরকে ছাড়া আমরা নিজেদের কল্পনাই করতে পারছিলাম না। বলতে বলতে একসময় আবেগে আমার কণ্ঠ পর্যে এলো। তারপর আমি হারিয়ে গেলাম অতীতের ভাবনায়। সেখানে অনেকগুলো চরিত্র, অনেকগুলো মুখ ভেসে উঠলো আমার মানসপটে। আয়শাকে ভালোবাসতে গিয়ে আমি কাউকে কাউকে দুঃখ দিয়েছি, কাউকে আঘাত করেছি। আমার মতো আয়শাকে ভালোবেসেছিল আমাদের এলাকার উঠতি এক নেতা। সে আয়শার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু আয়শা তাকে কোনোদিন মোটেও পাত্তা দেয়নি। একদিন সেই নেতা রফিক আমাকে শুনে কাকে যেন বলল, দেইস একদিন হালালে লটকে দিমু গাছের লগে। দামি কাপড় চোপড় পরতো, দামি সিগারেট খেত, দামি মোটর সাইকেলে ঘুরতো সে। সাথে 10-20 জন সাঙ্গাত থাকতো। আয়শার বাবাও তাকে বেশ খাতির করত। তবে এক ধরনের গায়ে পড়া স্বভাব ছিল রফিকের। কারোর সাথে গল্প করা শুরু করলে অনেকক্ষণ ধরে গল্প চালিয়ে যেত। কথায় কথায় তার পেট থেকে সব কথা বের করে নিয়ে আসতো। একদল লোক ছিল নিচু শ্রেণীর, তারা তারা তার স্যাঙাত ছিল। এই স্যাঙাতদের সে কিভাবে কিভাবে যেন রক্ষা করত। যে কোনো ভাবে, যে কোনো বিচার আচার সবখানেই সে প্রতিপক্ষকে এমন কিছু কথা দিয়ে ঘায়েল করে ফেলতো, কথার মার পেছে ফেলে দিত, বা তাদের গোপন কোনো কষ্টের কথা, গোপন কোনো কথা এমনভাবে মেলে ধরতো যেন তারা পরাস্ত হয়। তাই এসব স্যাঙাতদের কাছে সে ছিল একজন পীরের মতো। সেনাতেরা তার কথায় যা কিছু করতে পারত। মানুষ খুন থেকে শুরু করে হেন কোনো কাজ নেই। আরেকজন ছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আমরা একসাথে স্কুলে পড়তাম। বরাবর আমি তার চেয়ে ভালো রেজাল্ট করতাম। তার সাথে আমার সম্পর্কটা ছিল সেই রবীন্দ্রনাথের পাশফেল গল্পের চরিত্রদের মতো। সে যখন পড়ালেখা ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তখন আমার প্রতি তার করুণার দৃষ্টি ছিল। আমি যেহেতু যেতে পারিনি বিশ্ববিদ্যালয়ে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই যখন গ্রামে আসতো আমার দিকে এমনভাবে তাকাতো যেন সে বিশ্ব জয় করেছে। আয়েশার সাথে আমার প্রেম তার সেই অহংবোধে বিশাল এক আঘাত হয়ে আসলো। যখনই তার সাথে দেখা হতো তার কথাবার্তা অসংলগ্ন হয়ে যেত, নাক ফুলে উঠত। কথাবার্তায় সবসময় একটা তিরিক্ষি ভাব চলে আসতো। শুনেছি বিশ্ববিদ্যালয়ে পাতি নেতা গোছেরও সে হয়েছে, অস্ত্রপাতি বহন করে। তার মধ্যে আমার প্রতি যে জিঘাংসা আমি দেখেছি, তা থেকে আমি ভাবতাম যে কোনো সুযোগে সে আমাকে খুন করবে। আর আমার মৃত্যুটা তার সুস্থভাবে বেঁচে থাকার জন্য হয়তো প্রয়োজনও ছিল। সদ্য কন্ট্রাক্টর আহাদ মোটামুটি ভালোই টাকা পয়সা কামিয়েছে। তার অবশ্য ভাবভঙ্গিতে বাহির থেকে বুঝবার কিছু ছিল না। তবে আয়েশার সাথে আমার প্রেমটা তাকে অনেক কষ্ট দিয়েছিল। সে জানতো আয়েশাকে সুখী করার মতো সামর্থ্য আমার কখনোই ছিল না। আয়েশার সাথে আমার প্রেম তার হৃদয়ে যে রক্তক্ষরণ ঘটিয়েছিল, সেটি সে অনেক কষ্টে আড়াল করত। তবুও কখনো কখনো ধিক করে জ্বলে উঠত তার চোখ। আমার মৃত্যুটা তার জন্য খুব প্রয়োজন ছিল। আর সাদামাটা সাবু মুটের কাজ করত, মাঝে মধ্যে আয়েশাদের বাড়িতেও। আয়েশাকে কনভিন্স করার জন্য হেন কোনো চেষ্টা নেই সে করেনি। কখনো গান গাইতো খুব জোর গলায়, কখনো সে পুঁথি পাঠ করত।
আয়েশাকে শুনিয়ে শুনিয়ে। তবে সে যে এসব আয়েশাকে কনভিন্স করার জন্য করছে তা কাউকে বুঝতে দিত না। তার ধারণা ছিল সে বা আমি, যুদ্ধে যে জিতবে সেই সেকেন্দার, আর আয়েশা তারই। যাই হোক, এদের কথা বাদ দেই, আবার ফিরে আসি আমার কাহিনীতে। আমি তখন আয়েশার প্রেমে একেবারে দিশেহারা। দিন নেই রাত নেই, শুধু আয়েশা আয়েশা, যেদিকে তাকাই সেদিকেই আয়েশা। আয়েশার সাথে আমার ভালোবাসার জানাজানি হওয়ার পর আয়েশার বাড়ি থেকে বেশ কিছু কঠোর নিয়ম কানুন আরোপ হলো। আয়েশা আর সহজে বাড়ি থেকে বের হতে পারতো না। সে যে আমাকে মাঝে মধ্যে বিকাশ বা অন্য কোনো ভাবে টাকা পয়সা পাঠাতো, সেই টাকা পয়সা পাঠানো বন্ধ হয়ে গেল। আমার এদিকে টাকা পয়সা শেষ। তবে আমার দিন নেই রাত নেই, সবসময় আয়েশাকে নিয়েই ভাবনা। শরীর ভেঙে পড়ল, মেজাজ খিটমিটে হয়ে গেল। তারপরও আমি আয়েশাকে ছাড়া আর কিছুই বুঝি না। এমন সময় করোনার ভাব কিছু কমে আসলো। আমার ফ্যাক্টরি থেকে ডাক পড়ল। আমি আর যেতে পারলাম না। কি এক মোহ, কি এক সর্বনাশা! ভালোবাসায় আমি আটকা পড়ে গেলাম গ্রামের মাটিতে। একসময় আমি দিনরাত ঘুমোতে পারতাম না। আমার চেহারা উস্কো খুস্কো হয়ে গেল। আমি বিড়বিড় করতাম, কিন্তু আয়েশার দেখা আর পাচ্ছিলাম না। আমি যেন কোনো এক মানসিক রোগে ভুগতে শুরু করলাম। এমন একদিন শহর থেকে আমার মেজো ভাই এলেন। উনি শহরে বাবুর্চির কাজ করতেন এক হোটেলে। টাকা পয়সা করোনার পর তার কমে গিয়েছিল, বেতন কমে গিয়েছিল, যে কারণে ফিরে আসার সময় যখন অনেক বাজার করে এলেন, সবাই দেখে কিছুটা অবাক হলো। ভাবিকে রান্না করতে বললেন। আমাকে জড়িয়ে ধরে বসিয়ে খাওয়ালেন ভালো ভালো সব খাবার। তারপর আমার হাত ধরে বললেন, ভাই, তোরে কি হয়েছে? এই ভাইটা আমাকে পিতৃস্নেহে মানুষ করেছেন। ছোটবেলা থেকে এমন কোনো খাবার নেই যা তিনি আমাকে না দিয়ে খেয়েছেন। সেই অল্প না খাওয়া ভাগের খাবার থেকেও তিনি আমাকে কখনো তার অংশ দিতে কুণ্ঠা করতেন না। আমি যখন গার্মেন্টসে কাজ করতাম, প্রায়ই তার হোটেলে যেতাম, তাকে কাজে সাহায্য করতাম। তারপর আমি তার হোটেলে খেতাম। ভাই কখনো আমার সাথে খেতেন না, বসে বসে তৃপ্তি নিয়ে আমার খাওয়া দেখতেন। সবাই জানতো আমার প্রতি কি অগাধ ভালোবাসা তার। আমার মনে পড়ে যেত ছোটবেলায় তার হাড় জিরজিরে শরীরেও আমাকে কাঁধে করে নিয়ে বেড়াতেন। আমাকে খুশি রাখার জন্য যার পর নাই তাই করতেন। ঝোপঝাড় গাছপালা থেকে ছোট ছোট ফল এনে আমাকে দিতেন। আর আমি যখন খেতাম তৃপ্তি নিয়ে, তিনি দেখতেন এই সেই ভাই যে আমাকে পিতৃস্নেহে মানুষ করেছেন। আজ আমার এই দশা দেখে তিনি যেন বারবার অস্থির হয়ে উঠছেন। আমাকে জড়িয়ে ধরছেন, আদর করছেন, বলছেন, ভাই, তুই চল, শহরে ফিরে চল। এখানে থাকলে তুই বাঁচবি না। আমি তার কথা কেন যেন শুনছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। ভাই বাড়ি ফেরার পর 2-3 দিন চলে গেল। আমার অবস্থার কোনো পরিবর্তন হলো না। আমার লাল চোখ লালই রইল। আমার ঝুলে পড়া চামড়া তেমনই থাকলো। দাড়িগুলো যেমন বড় বড় ছিল তেমন বড় বড় রইল। উস্কো খুস্কো চুল। ভাই জোর করে গোসল করিয়ে দেওয়ার পরও সে চুলের কোনো পরিবর্তন হলো না। ভাইয়ের চেহারায় এক ধরনের অস্থিরতা ভর করেছিল। বাইরে থেকে ফিরে এসে সে বারবার আমার হাত ধরে বলছিল, ভাই, ফিরে চল শহরে। তোকে গার্মেন্টসে ফিরতে হবে না, আমার ওখানে থাকবি। আমি লাল লাল চোখে তার দিকে তাকাতাম। ভাইয়ের অস্থিরতা যেন কমছিল না, দিন দিন বাড়ছিল। রাতে শুনতে পেতাম সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ক্ষয়িষ্ণু চাঁদ ক্ষয়ে যাচ্ছিল।
আমার মৃত্যুর দিন যেন ঘনিয়ে আসছিল। আমি এখন সব দেখতে পাই। এবার কি দেখলাম জানেন? আমি বলছি, লিখে যাচ্ছে সেই ডোম। এবার দেখলাম আশার চাচার দোকানের পেছনে ছোট্ট ঘরে মিটিংয়ে বসেছে আমার ভাই আশরাফ চাচা আর আশরাফ চাচার ছেলে। আশরাফ চাচা চুপচাপ বসে আছেন। বললেন, এখন কি করব বলো? আমার ভাই হাউমাউ করে কেঁদে উঠল। বলল, চাচা, এটা আমার পক্ষে সম্ভব না। কিভাবে সম্ভব বলেন? চাচা বললেন, দেখো, তুমি ছাড়াও অনেকে আছে, কিন্তু ঘটনাটা তো তাড়া করলে পুলিশের চোখে পড়বো। আর আমি সবকিছু ম্যানেজ করছি, কিছুই হইব না। তুমি খালি যেভাবে কইমু সেভাবে একটু সমর্থন দিয়ে যাবা। আশরাফ চাচার ছেলে ঘুতঘুত করছিল। সে বলল, এই কামটা আমরা তো রফিককে দিয়ে করাইতে পারি। রফিকে কইলেই কইরা দিব। হ্যাঁ, যত সাঙ্গাত আছে। আশরাফ চাচা তাকে ধমক দিলেন, তুই থাম, চুপ কর। সবকিছু ম্যানেজ আছে, এই ম্যানেজই শেষ ম্যানেজ না। যদি কিছু দুর্ঘটনা ঘইটা যায়, ওরই তো ফার্স্টে পুলিশে তুলবো। লোকজন তো জানবে। আয়েশার দিকে রফিকের দৃষ্টি কেমন, হেরে নিয়ে দুই পেদানি দিতেই সব ঠিকই কইয়া দিব। শেষে আমরা সকলেই ফাঁসমু একলগে। এই কাজটা তোমারই করতে হবে বাবা। তোমার ছেলেটারে বাঁচাও, আমার মেয়েটারে বাঁচাও। ভাই চোখ লাল করে কাঁদছে। আমার ভাই বলছেন, চাচা, এইটা কেমন করে হইল? ওরে চিকিৎসা করে আমি ভালো করবো, ও ভালো হইব, আপনি দেখেন। আশরাফ চাচা বলছেন, এটা সম্ভব না বাবা। কাউরে যদি কখনো জাত সাপে কামড়ায়, কাউরে যদি কখনো কুকুরে কামড়ায়, জলাতঙ্ক রুগী, জাত সাপে কামড়ানো রুগী, সেটার কি কেউ কখনো ভালো করতে পারছে? হেরে জাত সাপে কামড়াইছে, হের জলাতঙ্ক হয়েছে। এটা যত তাড়াতাড়ি মরে ততই ভালো। আর দেহ, তোমার পোলাপান গো, খাওয়া দাওয়া এই যে করোনার মধ্যে অভাব অনটন কষ্ট যাইতেছে, কিছু টাকা তো আমি দিমুই। খালি তোমার ছেলেরে যে, তোমার ভাইরে যে বাঁচামু সেইটা না তো, লগে কিছু টাকাও পাইবা। এবার আমার ভাই আশরাফ চাচার পায়ে ঝাঁপিয়ে পড়ল। চাচা, এই কাজটা আমারে করতে কইয়েন না, আমি পারুম না। এটা এটা আমার পক্ষে সম্ভব না। তাই বইলা আমার নিজের ভাইরে আমি, না না, এ হয় না চাচা। আশরাফ চাচা তেমন স্থির হয়ে আছে, তার ছেলে ঘুতঘুত করছে। ছেলে বলছে, আপনার লগে শক্ত সমর্থ দুইজন মানুষ দিমু, কোনো সমস্যা হইব না। হেরা আপনারা সাহায্য করব। বুঝতে পারতেছেন না? আপনার এই কাজটা করার লাগবো। তাছাড়া কারো বাঁচন নাই। আমাগো বোনগো আমরা যেমন করে মানুষ করছি, হেগো দরকার পড়লে কাইটা নদীতে ভাসিয়ে দিমু। তবু এই যে যেটা কইতাছে, যেটা হইতাছে, এটা হনের না। আপনি কি চান আমার বোনরে আমি কাইটা পানিতে ভাসিয়ে দিই? আর যদি তারে কাইটা পানিতে না ভাসাই, তাই আপনার ভাইয়ের মরণ লাগবো। এইটা কনফার্ম। এই দুইটার মধ্যে কোনটা হইব কোন আপনি? আমার ভাই ডুকরে ডুকরে কাঁদছে। ক্ষয়িষ্ণু চাঁদ যেন অমাবস্যার প্রস্তুতি নিচ্ছে, নিজেকে লুকিয়ে রাখবে এমন কোনো পৈশাচিক ঘটনার, এমন কোনো হৃদয় বিদারক ঘটনার সাক্ষী সে হতে চায় না। একসময় আস্তে আস্তে আমার ভাই মাথা নিচু করলো। কি ব্যথা, কি অতৃপ্তি, কি কষ্ট নিয়ে সে ধীরে ধীরে মাথা নিচু করে ফিরে আসলো। আমি দেখছি, এখন আমি সব দেখতে পাই। আমি অস্থির হয়ে পায়চারি করছিলাম বাইরে, রাস্তা দিয়ে। আমার ভাই ফিরে আসার সময় আমাকে দেখে জড়িয়ে ধরলো। ভাইরে আমার, তোর কষ্ট আমার জানে সয় না, তোর কষ্ট আমার জানে সয় না। নিজের মাইরাও যদি পারতাম, তাও তোর কষ্ট দূর করতাম।
আমি কিছু বুঝলাম না। তখন আমার ভাবনায় শুধু আয়েশা, আয়েশা আর আয়েশা। জানি না কিভাবে সময় পেরিয়ে গেছে। ভাইয়ের সাথে দেখা হওয়ার পর কখন কি খেয়েছি না খেয়েছি। পরদিন সন্ধ্যায় আমার ভাই আমাকে বললেন, রাত ৮টার দিকে একটু ওই আমাগো মহল্লার সফেদ চাচার বাড়ির দিকে আসিস, কথা আছে। আমি ভাবলাম ভাই কি বললেন, ভাবিকে আবার স্মরণ করিয়ে দিলেন, ওকে রাত ৮টার দিকে সফেদ চাচার বাড়িতে পাঠিয়ে দিও, কথা আছে। আমার সবকিছু এখন আর স্পষ্ট মনে নেই, তবে আমি দেখতে পাচ্ছি ঘটনাগুলো, যে কারণে আমি বুঝতে পারছি সেটা এমনভাবেই ঘটেছিল। আমি অস্থিরভাবে একবার বিছানায় বসছিলাম, একবার শুচ্ছিলাম। এরকম সময় ভাবি এসে বললেন, তোমার ভাই না কইছে তোমারে সফেদ চাচার বাড়ির দিকে যাইতে। আমি উঠে বসলাম, পায়ে স্যান্ডেল গলালাম, পঞ্চের স্যান্ডেল গলিয়ে লুঙ্গি পরে হাঁটতে হাঁটতে সফেদ চাচার বাড়ির দিকে যাচ্ছিলাম। যেই বাঁক ঘুরে বড় আম গাছটার নিচে এলাম, তিনজন ছায়ামূর্তি এগিয়ে এলো আমার দিকে। হ্যাঁ, তিনজন ছায়ামূর্তি, যার মাঝে আমার ভাইও আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে এখন। সাথে আমাদের পাড়ার আরেকজন ছেলে, যাকে সোহান বলে জানতাম। আরেকজন ছেলে, যার নাম নোলক, পাশের গ্রামে থাকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের। সোহান পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরলো। নোলক এসে আমার পেটে দুটো ঘুষি বসিয়ে দিল। আমি আর শব্দ করতে পারছিলাম না। আমার ভাই এসে দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিল। বলল, ওরে মারিস না, ওর কষ্ট হইব। আমার ভাইরে আমি মারতেছি। সাঁড়াশির মতো হাত দিয়ে আমার গলা চিপে ধরলো। আঙুলগুলো বসে গেল আমার গলার শ্বাসনালীর দুপাশে। আমি শ্বাস নিতে পারছিলাম না। অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে আছি ভাইয়ের দিকে। আমি জানি আমি বিকারগ্রস্ত ছিলাম, কিন্তু তারপরও আমার অবিশ্বাস ভরা বিস্ফোরিত চোখ, সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। ভাই আমার কণ্ঠটা চেপে ধরেছিল, শ্বাসনালীটা চেপে ধরেছিল শক্ত হাতে। কষ্টে বারবার কেঁপে উঠছিল সে নিজেই। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল আর বলছিল, আমার ভাইরে কেউ কষ্ট দিস না, ওরে আমি বিদায় দিব। আমার ভাইরে কেউ কষ্ট দিস না, দয়া করে আমার ভাইরে কেউ কষ্ট দিস না। তারপর একসময় নিস্তেজ হয়ে এলো আমার দেহ। আমার ভাই তখনও ধরে আছে আমার গলাটা, আমার শ্বাসনালীর দুপাশ দিয়ে আঙুল দিয়ে। তার মাঝে যেন জীবন ছিল না, সে একটা নিরেট পাথর। তারপর আমার দেহটা লুটিয়ে পড়লো মাটিতে। আমার ভাই ডুকরে কেঁদে উঠল। এখন সেই নিরেট পাথরে প্রাণ ফিরে এসেছে। তারপর বাকি দুজন দড়ি দিয়ে আমার গলায় ঝুলিয়ে গাছের সাথে আমাকে টাঙিয়ে দিল। আমার ভাই আমার শরীরটা উঁচু করে ধরে রাখলো। সে বারবার বলছিল, আমার ভাইকে কষ্ট দিস না, আমার ভাইরে কষ্ট দিস না। তারপর ত্রস্ত বিত্রস্ত অবস্থায় সে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে গিয়ে অস্থির হয়ে শুয়ে পড়ল, চোখ ঢেকে বিছানায়। অন্য দুজন যে যার মতো চলে গেল। তারপর যথারীতি আমার লাশ আবিষ্কার হলো। তারপর পুলিশ এলো, পুলিশ এটাকে আত্মহত্যা বললো। আর আমার ভাই সকালবেলা যখন পুলিশ এসেছিল, দৌড়ে এসে বলেছিল আমার ভাইরে আমি মাইরা ফেলছি।
আমার ভাইরে আমি মাইরা ফেলছি। আশরাফ চাচা তাকে নিয়ে বলছিল, পাগলের মতো কি কইতাছস, নিজের ভাইরে কেউ নিজে মারে, ওই তো আত্মহত্যা করছে, হ্যাঁ তো পাগল হয়ে গেছিল, আপনারা দেখেন নাই? ভিড়ের মধ্যে থেকে কে কে যেন বলছিল, হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি, হ্যাঁ পাগল হয়েছিল, নিজেই আত্মহত্যা করছে। তারপর সেভাবে লাশ নিয়ে এলো। আমার ভাইকে আমি দেখেছি আহাজারি করতে, কান্নায় বারবার কেঁপে কেঁপে উঠছিল সে, বুকটা হাঁপুড়ের মতো করছিল, কিন্তু করার কিছুই ছিল না। বারবার বলছিল, ভাইরে আমি তোরে কষ্ট থেকে মুক্তি দিলাম, আর জানিস অভাবের কি কষ্ট, এই যে কয়টা ভালো বাজার করে নিয়ে এসে তোরে খাওয়াইছি, এইতে আমার যে কত ঋণ হয়েছে, এই ঋণটা শোধ দিতাম কেমনে, কেমনে আমার পোলাপান গুলানের মুখে 2 গ্রাস অন্ন তুইলা দিতাম। এই লোভ, তোর কষ্ট দেখা সেই কষ্টর ব্যথা, এইসব মিল্লা আমি আর পারি নাই রে ভাই, আমার মাফ করে দিস। এখন আপনি বলুন, আমি বললাম, আমার কি এ কথা লেখা ঠিক হবে? এই কথা কি, আমার এই কাহিনী কি মানুষকে জানানো ঠিক হবে? চুপচাপ স্থানের মতো বসে আছে যিনি লিখছিলেন তিনি। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না, চোখ থেকে টপ টপ পানি পড়ছিল। এই সময় হঠাৎ সকালে মুয়াজ্জিনের আজানের শব্দ ভেসে এলো। আমার শরীরটা হালকা মনে হচ্ছিল, মনে হচ্ছিল আমার হত্যার কাহিনী একজনকে বলে গেলাম, জানি সে কাহিনীটা ধরে রাখতে পারবে নিজের মাঝে, জানি আমার ভাইয়ের মৃত্যুদণ্ড হোক, আমার ভাইয়ের সন্তানেরা রাস্তায় বসুক, এটা আমি যেমন চাই না, তেমন একজন মানুষ হিসেবে এই ডুমু তেমন চাইবে না। এই কাহিনীটা থেকে যাবে তার নিজের মধ্যে চিরদিন। আর সকালের ফুরফুরে বাতাসে আমি আমার শরীর ছেড়ে চলে যাচ্ছি অনন্ত অজানা এক পথে। আহ, মুক্তি শুধু ভালোবাসার জন্য।